দর্শক, গ্রিন টিভির প্রশ্নোত্তর পর্বে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। অক্সফোর্ড ও কুইন্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শিক্ষার্থী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ্বের বেশ কয়েকটি দেশের উনি অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেজা কিবরিয়ার আরও একটি বড় পরিচয়, তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়ার সন্তান। সম্প্রতি তিনি জাতীয়তাবাদী দল BNP থেকে হবিগঞ্জ 1 আসন থেকে নির্বাচন করছেন। আপনাকে স্বাগত গ্রিন টিভির পক্ষ থেকে। কেমন আছেন আপনি? খুব ভালো, একটু ব্যস্ত কিন্তু খুব ভালো। আমরা শুরুতেই একটু পিছনে যেতে যাচ্ছি। 2005 সালে 27 জুলাই একটা মর্মান্তিক গ্রেনেড হামলায় আপনার পিতা মারা গিয়েছিলেন। এই মামলাটা দীর্ঘদিন অচল অবস্থায় ছিল, তামাদি পর্যায়ে ছিল। এটা কেন ছিল বলে আপনি মনে করেন? 27 জানুয়ারি, 27 জানুয়ারি আজকের দিন, আজকে 21তম মৃত্যুবার্ষিকী। কারণ ব্যাপারটা হলো যে সেই রকম সরকার কখনো ছিল না। 17 বছর তো সরকার প্রধান যিনি ছিলেন উনি খুনিদেরকে আড়াল করার যথেষ্ট চেষ্টা করেছেন। আর এই সরকার, এটা অনির্বাচিত একটা সরকার, এরা আইনের শাসন কি তাদের কোনো ধারণাই নাই। একটা নির্বাচিত সরকার আসলে, আইনের শাসন ফেরত আসলে এই দেশে, তখন আমি আশা করি আমি সুবিচার পাব। এই যে বিচারহীনতা ছিল, এই বিচারহীনতা, উনি তো বিগত সরকারেরই মন্ত্রী ছিলেন, তারপরে ওনার প্রতি এই বিরাগ আচরণ কেন করা হলো? এটা ওনার দলের মানুষই ওনাকে হত্যা করেছে। আমি অনেকের নাম বলেছি আগে, এটা এখন সাবজুডিস, লেট ইট বি। আমি নতুন কেস হলে তাদের নাম চার্জশিটে আসবে, এই ভয় তারা আছে। উনি ওদেরকে আড়াল করার অনেক চেষ্টা করেছেন এবং 17 বছর কোনো তদন্ত হয়নি। এটার থেকে আপনারা ধারণা করতে পারেন ওনার সদিচ্ছা ছিল কিনা, আপনারা ধারণা করতে পারেন। এবং আমাদের সাথে যে দুর্ব্যবহার করতেন আমরা বিচার চাইলে, সেটাও আপনাকে বলি, সেটা প্রাইভেটলি হয়েছে, বিহাইন্ড ক্লোজ ডোরস। উনি অত্যন্ত দুর্ব্যবহার করেছেন আমার সাথে এবং আমার মার সাথে। আমরা যতদূর শুনেছি যে আপনার মার সাথেও উনি বেশ কয়েকবার দেখা করতে চাননি, এরকম বিষয়টা কি হয়েছে কিনা? একেবারে দেখা করতে চায়নি। তারপরে বেগম সাজ্জাদা চৌধুরী আম্মার এই মিটিংটা অ্যারেঞ্জ করলেন, বললেন যে এটা খুব খারাপ দেখাচ্ছে, জার্নালিস্টরা সব জেনে গেছে যে এই চেষ্টা। তখন আমরা 2012-তে দেখা করতে পেরেছিলাম, 4 বছর পর। এবং তখনও খারাপ ব্যবহার করেছেন ওনার অফিসে আমরা গেলাম, অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। তো আমাদের তো কোনো চাওয়া পাওয়া ছিল না, শুধু একটা তদন্ত আর সুবিচার। তো এটা উনি দিবেন না কেন আমরা এখন বুঝতে পারি। এতে কি আপনারা কি ধারণা করছেন যে ওনার লোকেরাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এরকম বিষয়টা কি ছিল? হ্যাঁ, এগুলো সব ওনার লোক। উনি এটা করিয়েছেন কিনা সেটা আমি বলছি না, কিন্তু সব ওনার লোক এবং তাদেরকে রক্ষা করার জন্য যথেষ্ট উনি চেষ্টা করেছেন। সো উনি হয়তো জড়িত, এটা আমি এখন বলতে চাই না, না জেনে। একটা তদন্ত হোক, আমরা হয়তো জানতে পারবো। কারণ মহিলা যে খুনি, এটা তো জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে। 1500টা বাচ্চাকে গুলি করে মারার যে আদেশ দিয়েছে সেই মহিলা যে একটা খুনি মহিলা, এটা সবাই জানে। তো কেউ আশ্চর্য হবে না যদি আমার বাবার হত্যায় উনি কোনোভাবে জড়িত। বর্তমান প্রসঙ্গে যদি আসি, 2024 সালের 5 আগস্টের গণ-অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার আত্মীয় স্বজন এবং তার কিছু মন্ত্রী পরিষদের সদস্যরা পালিয়ে গেছে দেশ ছেড়ে, অথবা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। এই বিষয়টাকে আপনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হিসাবে কিভাবে দেখছেন? ওনাদেরকে কি সুযোগ করে দেওয়া হয়েছে বিচারের মুখোমুখি না হওয়ার জন্য, নাকি এটা অন্য কোনো কারণ ছিল এর মধ্যে? এটা তখন বোধহয় ডিল করার দরকার ছিল। আরও রক্তপাত হতো, যদি এই মহিলাকে যেতে না দেওয়া হতো আরও রক্তপাত হতো। বিভিন্ন সূত্রে আমরা এটা জানতে পেরেছি, সেই জন্যে হয়তো দেওয়া হয়েছে। কিন্তু উনি তো একটা শি ইজ এ কাওয়ার্ড। উনি লেজ গুটিয়ে যে চলে গেলেন, এটাও একদিক থেকে ভালো। দেশের মানুষ বুঝলো যে এগুলো কোন জাতের লোক তাদের শাসন করেছে, তারা জানলো। তাকে খুব সাহসী বলতো,
তাকে অনেক কিছুই প্রশংসালোকে করতো। এখন সব কিছু ভুলগুলি ভেঙে গেছে। সে একটা থার্ড ক্লাস খুনি, এটা সবাই জেনে গেছে। এই সরকার যে ওনাকে দেশে ফেরত আনতে পারছেন না, কিংবা ভারত সরকারও দিচ্ছে না দেশকে, এটা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, না আমাদের কূটনৈতিক কোনো ব্যর্থতা বলে মনে করেন আপনি? আমি তাদের ব্যর্থতা মনে করি। তারা সেই প্রেশারটা আনতে পারেনি। আন্তর্জাতিক প্রেশার আনা উচিত ছিল। ভারতের উপরে প্রেশার দিয়ে কোনো লাভ নাই। আমাদের সেই লিভারেজ নাই। আমাদের একটা আমরা ছোট দেশ, ভারত আমাদের কথা শুনবে না। কিন্তু আন্তর্জাতিক একটা লিভারেজ আমাদের ছিল। বিশেষ করে একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা অর্থনীতিবিদ, আমাদের অর্থনীতিবিদ লোকে বলে তাকে, সে আমাদের সরকার প্রধান। এটা খুব আশ্চর্য যে উনি ওই পাবলিক একটা মুভমেন্ট, ইন্টারন্যাশনাল মুভমেন্ট তৈরি করতে পারেননি। এটা ওনার ব্যর্থতা, ইটস এ ফেইলিয়ার। কিন্তু ফেরত আনাটা খুব কঠিন হবে, কারণ আমরা বিচারাধীন করব এই মহিলাকে, এটা সে জানে। এবং তাদের যাদের জন্য এত বছর কাজ করেছে, তারা ওনাকে সহজে ছাড়বে না। এটা কি কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে কি পড়ে, ওনাকে যদি ফেরত না দেওয়াটা? আমাদের দেশে তো ভারতের সাথে একটা চুক্তিও আছে যে বন্দি মুক্তি, বন্দি প্রত্যাবর্তন ভারতীয়রা দেওয়া। চুক্তি মানে যখন তাদের সুবিধা হয়। তারা ইন্টারন্যাশনাল কোনো চুক্তি মানে না। আমাদের পানির চুক্তি মেনেছে আমাকে বলেন, এই চুক্তিও তারা মানে না। আমরা ভালো মানুষের মতো ওদের কেউ উলফা বা অন্য কেউ থাকলে এদেশে আমরা যেমন ফেরত অনুপ পাঠিয়ে চেটিয়াকে দিই। ফেরত দিয়েছি। আমরা ফেরত পাঠিয়ে দিই। নো, উই শুডন্ট ডু দ্যাট। আমরা ওরা যেরকম ব্যবহার করেছে আমাদের ঠিক একই আচরণ করা উচিত। বিগত সরকার চলে যাওয়ার পর গত বছর সেপ্টেম্বরে দ্য ব্রিটিশ ফিনান্সিয়াল টাইমসে একটা সংবাদ বেরিয়েছে যে গত সরকার 234 বিলিয়ন ডলার পাচার করেছে, অবৈধভাবে এই দেশ থেকে চলে গেছে। আপনি আন্তর্জাতিক তহবিলে কাজ করেছেন, তো এই অর্থ কি বাংলাদেশে ফেরত আনার কোনো সম্ভব আছে বা সম্ভাবনা দেখেন আপনি? এটা ডিপেন্ড করে দক্ষতা এবং ইচ্ছার উপরে। এই দুইটাই নাই এই সরকারে। সো আপনি এই টাইমে মনে করবেন না যে এটা কিছু হবে, কিন্তু ভবিষ্যতে এটার ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দেশের গরিব মানুষের টাকা তারা নিয়ে চলে গেছে এবং আমরা কিছু করব না সেটা ভাববেন না। বিএনপি এই ব্যাপারে খুব শক্তিশালী পদক্ষেপ নিবে। আপনি এই ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমরা আমাদের গরিবদের টাকা ফেরত আনবো এই দেশের মাটিতে। একই সাথে যদি আমরা দেখি যে আমাদের রিজার্ভ থেকে 1 মিলিয়ন 100 মিলিয়ন ডলার চলে গেছিল, হ্যাকাররা নিয়ে গেছিল। তো ওই বিষয়ে তো আমাদের কোনো সুরা তদন্ত রিপোর্ট আসেনি, কিংবা ওই টাকা ফেরত আনার বিষয়ে গত সরকার করেননি। এই সরকারও কিছু ব্যবস্থা করলেন না কেন? সেটা আপনারা এই সরকারকে জিজ্ঞেস করেন। আমি তো না, আপনি যেহেতু একটা এই সরকারে নেই। অর্থনীতি বিষয়ে কাজ করেছেন। এটা আমাকে জিজ্ঞেস করা উচিত না। এই সরকারকে আপনারা জিজ্ঞেস করেন তারা কোনো ব্যবস্থা নিতে পারলো না কেন। তাদের গভর্নরের উইকনেস, তাদের ফাইন্যান্স মিনিস্টারের উইকনেস, তাদের যে সরকার প্রধান তার উইকনেসের জন্য এগুলো হয়নি। আপনার দল যদি ক্ষমতায় যেতে গেলে কি আনার ব্যবস্থা আপনারা করবেন? সবকিছু করা যাবে। তারেক রহমান সাহেব খুব সিরিয়াস লোক এবং এই ধরনের জিনিসে উনি ছেড়ে দিবেন যে আমাদের দেশের সম্পদ কেউ চুরি করে হাসি মুখে গিয়ে সুইজারল্যান্ডে থাকবে। সরি, এটা উনি দিবেন না। উনি ওই ধরনের লোক না। এটা আমাদের দেশের মানুষের সম্পদ, উনি আমাদের দেশে ফেরত আনবেন। ওনাকে আমি যতদূর ওনাকে দেখেছি, বুঝেছি, উনি খুব শক্তভাবে পদক্ষেপ নেবেন, যেটা আপনারা এতদিন দেখেননি। তারেক সাহেবের কথা যেহেতু আসলো, আপনি তো বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি কিছুদিন করার সুযোগ কিছুদিন হয়েছে, কথা হয়েছে। ওনার পথ ধরেই তারেক রহমান রাজনীতিতে আসলেন। আপনি তারেক রহমান এবং খালেদা জিয়ার মধ্যে রাজনৈতিক গুণগত পার্থক্যটা কি দেখছেন আপনি? এটা তো মা ছেলের মধ্যে কিছুটা তফাৎ থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসটা হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, করেননি? তারপরে বেগম খালেদা জিয়া 1990-তে একই কাজ করলেন। বহুদলীয় গণতন্ত্র ওনার মাধ্যমে ফেরত আসলো। সংসদীয় গণতন্ত্র 91 সালে, সেটা 91 সালে ফেরত আসলো। জি। তারপরে এখন ওনাদের ছেলে একই কাজ করছে। এটা একটা হিস্টোরিক্যাল, একটা ইনক্রেডিবল কোইন্সিডেন্স। আমি আপনাদেরকে বলতে পারি, আমি ইতিহাসেরও ছাত্র, কোনো দেশে এরকম উদাহরণ নাই যে একটা পরিবারের দ্বারা
3বার একটা দেশে গণতন্ত্র ফেরত এসেছে, এরকম কোনো উদাহরণ নাই। সো হি হ্যাজ আ ইনক্রেডিবল হিস্টোরিক্যাল রোল, এবং ওনার যা বাবা, ওনার যে মা, ওনারা যা করেছেন, যদি উনি একই ফুটস্টেপসে ফলো করেন, আই এক্সপেক্ট ভেরি গ্রেট থিংস আমাদের দেশের জন্যে। আমার ওনার সাথে কথা বলে আমার বিশ্বাস হয়েছে যে উনি এই দেশটাকে যেমন করে হোক তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বতে নেওয়ার ওনার জেদ। সো এটা আমাদের দেশের মানুষের জন্য ভালো। একটা মানুষ যখন সে এরকম একটা জেদ থাকে যে আমি এই দেশটাকে তুলে নিব, এই অবস্থা থেকে তুলে নিব, এই জেদটা যখন থাকে, আপনার আমার কপাল সবার খুলে যাবে। স্যার, আন্তর্জাতিক একটা বিষয় যদি জানতে চাই, সেটা করে আপনি যেহেতু আন্তর্জাতিক মহলে কাজ করেছেন, এখন আপনাদের বিরোধী রাজনৈতিক পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি এবং তারেক রহমান ভারতের আনুকূল্যে রাজনীতি করছেন এই দেশে। এই বিষয়টা কি আসলেই কতটুকু সত্য? আপনি আপনার মানে রাজনৈতিক এই ধরনের কথা বলা যায়, কিন্তু প্রমাণ ছাড়া তো অনেক কিছুই বলা যায়, রাইট? আমরা ক্ষমতায় যাই, তারপরে দেখেন আমরা কি ধরনের পদক্ষেপ নিই সব জায়গায়। ওনার বাবা কি কোনো আপোষ করেছিলেন ভারতের সাথে? সেই জন্যে তো মারা গেছিলেন। তো ওনার মাও কখনো আপোষ করেছেন? করেননি। সো উনিও করবেন, আপনি এটা এটা মনে করার কোনো কারণ নাই আমার। তো এই ধরনের কথাবার্তা বলে, এটার কোনো ভ্যালিউ নাই। আর যারা বলে তারা দেয়ার লুজার্স, তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দিয়েছে, বহিষ্কৃত করেছে, তারা খুনি এবং বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে তাদের লুটের টাকা নিয়ে। তাদের কথার কোনো দাম নাই। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, আমাদের শুল্ক হার নিয়ে বারবারই আমাদের ব্যবসা বাণিজ্যকে বাধাগ্রস্ত করা হচ্ছে, শুল্ক হারটা বাড়িয়ে দেওয়া। আপনারা ক্ষমতায় গেলে কি এই বিষয়ে কোনো কাজ করবেন? এটা অনেক কঠিন, কারণ এটা শুধু আমাদের শুল্ক হার তো বাড়ায়নি, এরা সব দেশে বাড়িয়েছে। আমি চেষ্টা করব আমাদেরটা সবচেয়ে ফেভারেবল স্টেটাস আনতে, মানে যাকে সবচেয়ে কম দেয় আমরা যেন ওই রেটে আমরা শুল্ক দিই। এর চেয়ে বেশি করতে পারবো না। আমি একেবারে জিরো করে দিব আগের চেয়ে, না, এ ধরনের কিছু আমি মনে করি না এটা সম্ভব। আমেরিকান পলিটিক্সও বুঝতে হবে। উনি একটা লাইন নিয়েছেন, এই লাইন থেকে সরানো ওনাকে খুব কঠিন হবে। কিন্তু আমরা মোস্ট ফেভার্ড নেশন স্টেটাস আমি খুঁজব, যে সবচেয়ে খাতির করে যে দেশটাকে, সেই দেশের শুল্ক হারের রেট আমি নিব। এটা আমি ইনশাল্লাহ আপনাদের আমি আশ্বস্ত করি যে আমাদের সরকার, ভবিষ্যতের বিএনপি সরকার এটা চেষ্টা করবে। ওই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর রিজার্ভের পরিমাণ বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় রেকর্ড হয়েছে 33.18 বিলিয়ন ডলার। অথচ জনগণের দ্রব্যমূল্যের কিন্তু ঊর্ধ্বগতি হচ্ছে। মানুষ বাজারে জিনিস কিনতে পাচ্ছে না, এখনও না, সব কোনো জিনিসের দাম কমছে না। এই বিষয়টা ইকোনমিস্ট হিসাবে আপনার দৃষ্টিতে কি? আমরা ইকোনমিস্টরা যদি রিজার্ভ বেড়ে যায়, আমাদের জন্য এটা একটা লক্ষণ যে অর্থনীতিটা স্থগিত। এটা মানে অর্থনীতি এখন স্থবির অবস্থায় আছে, এটার একটা লক্ষণ। যখন অর্থনীতি খুব চাঙ্গা হয় তখন কিন্তু রিজার্ভ কমতে শুরু করবে, কারণ লোকে মাল আনবে, ইন্টারমিডিয়েট গুডস আনবে, মালামাল আনবে, তারা মেশিনারি আনবে, তখন আমাদের রিজার্ভস কমে যাবে দেখবেন। তখন আপনি বলবেন যে এটা কি হলো আমাদের। ইটস এ গুড সাইন। রিজার্ভস ফলিং ইন দিস সিচুয়েশন ইজ এ গুড সাইন। তার মানে আমাদের দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে, তা আমাদের ইনভেস্টমেন্ট ডিমান্ড বেড়ে গেছে। আমাদের দেশে আইএমএফে একবার একটা ঘটনা ঘটেছিল যে আমাদের রিজার্ভস বেড়ে গেছিলো অনেক, হঠাৎ বেড়ে গেছিলো। বাংলাদেশে এটা নিয়ে হইচই, খবরের কাগজে লেখালেখি যে আমাদের সব সুখবর। আইএমএফ এর বোর্ডে তারা বলল, আমাদেরকে কোয়েশ্চেন করছিল, আমি বোর্ডে স্টাফ ছিলাম তখন, আমি বোর্ড মিটিংয়ে ছিলাম, যে কি হচ্ছে বাংলাদেশের রিজার্ভস বাড়ছে কেন, হোয়াটস রং উইথ দি ইকোনমি, হোয়াটস রং উইথ দি ইকোনমি, রিজার্ভস কেন বাড়বে এই সময়। তা আমাদেরকে অন্য উত্তর দিতে হয়েছে যে এখন ইনভেস্টমেন্ট কম, লোকে জিনিস কম ইম্পোর্ট করছে, সেই জন্য রিজার্ভস বাড়ছে। সো আপনি যে জিনিসটা খুব খুশির খবর মনে করছেন, নট নেসেসারিলি। খুশির খবর হলো বিনিয়োগ বাড়লে, প্রবৃদ্ধির হার বাড়লে, আর আমাদের যদি কর্মসংস্থান বাড়ে, সেটা খুশির খবর। রিজার্ভস বাড়া কমা নিয়ে অত চিন্তা করবেন না প্লিজ।
গত ১৭ বছর বিদেশি কোনো বিনিয়োগ খুব একটা আমরা দেখিনি এবং গত ১৮ মাসেও আমরা দেখিনি। আপনার দল ক্ষমতায় গেলে কি এই বিদেশি বিনিয়োগ কিংবা দেশি বিনিয়োগের ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে? আমার মনে হয় বিনিয়োগ অনেক বাড়বে। লোকে চায় স্থিতিশীলতা, লোকে চায় একটা নির্বাচিত সরকার। অনির্বাচিত কয়েকটা লোক তারা কি বলে কি করে কেউ কোনো পাত্তা দেয় না, তারা তো ভবিষ্যতে নাই এবং তাদের কোনো এখতিয়ার নাই, জনগণের কোনো রায় নাই তাদের পক্ষে, তাদেরকে কেউ পাত্তা দেয় না। কোনো বিনিয়োগকারী, আমি তো কথা বলেছি, বিদেশি বিনিয়োগকারী কোনো পাত্তা দেয় না। তারা যতই নোবেল প্রাইজ পাক, তাদেরকে এই ব্যাপারে কোনো পাত্তা দেয় না। নির্বাচিত সরকারের মর্যাদা, গ্রহণযোগ্যতা আলাদা বিনিয়োগকারীদের, এবং আমাদের যে পলিসি ফ্রেমওয়ার্কটাকে, হ্যাঁ, যদি আমাদের নীতির অবকাঠামো, আমাদেরকে এটাকে স্টেবল রাখতে হবে। আমরা প্রত্যেক বছরে যদি বদলায় রুলস রেগুলেশন, তাহলে কেউ আসবে না। আমরা দেখাতে হবে যে আমরা এই 5 বছর এইভাবে করছি, ইনশাল্লাহ আরও 5 বছর আমরা এইভাবেই চালাবো, তোমরা নিশ্চিন্ত মনে বিনিয়োগ করো, তখন তারা আসবে। কোনো কথায় বা কোনো নোবেল প্রাইজে লোকে বিনিয়োগ করে না, এটা আমরা শিখে গেলাম। আপনি এবং আপনার দল নির্বাচনের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি খুবই আশাবাদী। আমি যে জনগণের থেকে যে রেসপন্স পাচ্ছি, সাড়া পাচ্ছি, এটা খুবই আমাকে আশান্বিত করেছে যে একটা ভালো রেজাল্ট পাবো ফেব্রুয়ারি 12 তারিখে। আর লোকে ধানের শীষে ভোট দিতে চায়, তারা ভোট দিতে চায়। প্রথম কথা হলো তারা ভোট দিতে চায়। 17 বছর তারা ভোটের অধিকার পায়নি। আর আমাদের বিএনপি বারবার ভোটের অধিকার পুনরুদ্ধার করেছে, তারা জানে সেটা, এবং তারা এই ধানের শীষেই ভোট দিবে, আমার এটা বিশ্বাস। সো আমি খুবই আশাবাদী। এই যে বিশ্বাস বলছেন আপনি যে দানের শেষে ভোট দিবে, এই বিশ্বাসটা কেন আপনার হলো? যে আমার কেন হলো? জি। ও, আমি আপনাকে তো আগে বলেছি, এই দলের ইতিহাস দেখে, যে গণতান্ত্রিক ইতিহাসটা দেখে আমার মনে হচ্ছে আমাদের গণতন্ত্র ওদের হাতে নিরাপদ। শেখ হাসিনার হাতে নিরাপদ ছিল না, এটা তো প্রমাণ পেয়েছেন। অন্য কোনো দলের হাতে এটা নিরাপদ না। বিএনপি যারা বারবার রক্ষা করেছে গণতন্ত্রকে, তাদের হাতে গণতন্ত্র নিরাপদ। এই কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট হয়েছে। এবং আপনি আশাবাদী যে বিএনপি সরকার গঠন করবে এরকম? জি, আমি খুবই আশাবাদী। আচ্ছা, ধরেন এই যে জুলাই আগস্ট আন্দোলনে আমরা ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলন তো মূলত ছাত্ররাই সংগঠিত করেছিল। এখন এই নতুন ভোটার তালিকায় 18 থেকে 32 বছরের ভোটার আছে প্রায় 4 কোটি, আবার 18 থেকে 42 পর্যন্ত আছে 7 কোটি ভোটার। আপনি এই ভোটারদেরকে আপনারা কিভাবে মোটিভেশন করছেন আপনাদের দিকে? আমরা এমফেসিস করছি শিক্ষা, তারপরে আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের যোগাযোগ ব্যবস্থা আর কর্মসংস্থান। এই 4টে ইস্যু তাদের মধ্যে দেখি এটা সবচেয়ে বেশি প্রাধান্য পায়, এই 4টে ইস্যু। এবং আপনি বলছেন 2024-এর আন্দোলন ছাত্রদের সংগঠিত করেছে, তারা শুরু করেছিল, কিন্তু জনগণ এটা শেষ করেছে। ওদের জন্যে এই আন্দোলনটা সফল হয়নি। শুধু ছাত্ররা যদি থাকতো, তাদের জাস্ট একটা ম্যাসাকার হতো, শেষ হয়ে যেত। জনগণ যখন নেমেছে, তাদের অভিভাবক যখন নেমেছে, তাদের টিচাররা যখন নেমেছে, যখন সাধারণ দোকানদাররা নেমে গেছে, তখন এটা সফলতার দিকে গেল। সো আমি ছাত্রদের অত ক্রেডিট দিব না, তাদের পলিটিক্যাল সেন্স খুবই কম, এবং আপনারা দেখবেন নির্বাচনে জনগণের তাদের কতটুকু গ্রহণযোগ্যতা, সেটা ভোটের বাক্সে প্রমাণ হবে। আপনার নির্বাচনী এলাকা হবিগঞ্জ একে তো নিশ্চয়ই আন্দোলন হয়েছে, আমরা দেখেছি। হবিগঞ্জ একেও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেছে। ওখানে ক্ষয়ক্ষতির পরিমাণও আছে, কিছু মারা গেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের বিষয়ে আপনি এবং আপনার দল কি কাজ করছেন? আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা পঙ্গু হয়েছে তাদের জন্য কোনো ব্যবস্থা করতে হবে, এগুলো করতে হবে যখন আমরা ক্ষমতায় যাই। আর হবিগঞ্জ একে একটু কম, এটা একটা রুরাল কনস্টিটিউয়েন্সি। হবিগঞ্জ 3-এ বেশি শহর, হবিগঞ্জ শহরটা কিন্তু 3-এ, একে না। তো 3-এ বেশি লোক মারা গেছে এবং না, আমি আপনার দল হিসেবে বলছি যে আপনি যেহেতু দলের জি একজন না, আমরা গুরুত্বপূর্ণ একজন সেখানে দল কি করবে? আমরা
ওদের যাদের চিকিৎসা দরকার তাদের সুচিকিৎসার ব্যবস্থা করব, দেশে এবং বিদেশে এই ব্যবস্থা করব। কিছু দেশ আছে ফ্রেন্ডলি দেশ, তারা আমাকে অলরেডি বলেছে তোমরা ক্ষমতায় গেলে আমরা এটা করব। সো যাদের ওই লেভেলের চিকিৎসা দরকার তাদেরকে পাঠিয়ে দিব, আর যাদেরকে একটা চাকরি দিতে হবে সেই ব্যবস্থাও আমরা করব। আর একটা ভাতা দেওয়ার একটা পরিকল্পনাও আছে আমাদের চেয়ারম্যান সাহেবের। আপনি তো অর্থনীতির বিষয়ে যদি আপনি সরকারের দায়িত্ব পান এবং সেখানে সম্পদের সুষ্ঠু বন্টন এটা কিভাবে নিশ্চিত করবেন আপনি? বাংলাদেশে সবসময় বৈষম্য ছিল, সবসময় বৈষম্য থাকবে। এই বৈষম্য নিশ্চয়ই আমরা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এখানে আসছি। এটা কমানো যাবে যদি সদিচ্ছা থাকে। আমরা যদি অ্যাভয়েড করি শেখ হাসিনার যে বিলিয়নস অফ ডলার্স, প্রায় $250 বিলিয়ন বিদেশে পাচার, এটা যদি আমরা বাদ দিই তাহলে দেশে অনেক এমনিতেই ধনী হয়ে যাবে। আপনারা দেখবেন এটা একটা ধনী দেশ। এটার প্রমাণ পাবেন বিএনপি ক্ষমতায় আসলে। আমরা প্রমাণটা দিয়ে দিব আপনাকে, 5 বছরের মধ্যে প্রমাণ দিব যে আমরা আসলে একটা ধনী দেশ। আমাদের থেকে এতগুলি টাকা নিয়ে যাওয়ার পরও আমরা তো টিকে আছি। আমাদের $250 বিলিয়ন চুরি করার পর শেখ হাসিনা, শেখ রেহানা, তার পুরো গোষ্ঠী, তার ছেলে, তার টিউলিপ, তার যে আরেকজন আছে ববি, এদের চুরির পরও তো আমরা টিকে আছি মোটামুটি ভালোই। আর যদি এটা না হয়, এই চুরিটা আমরা বন্ধ করতে পারি, এই ধরনের চুরি না হয় ভবিষ্যতে, দেখবেন এই দেশটার অগ্রগতির বেগটা কত বেড়ে যায় আপনি নিজেই দেখবেন। এর চেয়ে বেশি আমি বলতে পারবো না। আপনারা সরকারে আসলে কোন কোন সেক্টরে সবচেয়ে দ্রুত কাজ করার একটা সিদ্ধান্ত নেবেন? আমাদের চেয়ারম্যান সাহেব 31 দফা একটা ডকুমেন্ট তৈরি করেছেন। ওনার ফোকাস হবে ফার্স্ট আমাদের মানুষ যেন পেট ভরে খেয়ে ঘুমাতে পারে।